এখন যাব ফরিদুল হকের কাছে, আপনি যদি এই বিষয়টা নিয়ে কিছু বলতেন। এই দুটো বিষয় আমি ভাই যেটা বলছেন, ওই কি বলে যে ধর্ষণের যে বিচার যেটা করা হয়েছে এটার সাথে আমি একমত, কিন্তু আমি আর একটু অন্যটা জায়গা থেকে দেখতে চাই, আর একটা অ্যাঙ্গেল যোগ করতে চাই আর কি। সেটা হচ্ছে যে মানে সামাজিকভাবে এরকম একটা বিচার কিংবা এরকম একটা সামাজিক বিচার কেন বসে? মানে আপনি আপনার রাষ্ট্রের নাগরিকদের সামনে রাষ্ট্র হয়ে উঠতে পারেন নাই। হ্যাঁ, রাষ্ট্র একটা হইছেন, সেটা আসলে ধরেন যেটা বোঝে মানুষ যে এই রাষ্ট্র আসলে জুলুম করে, এই রাষ্ট্রের কাছে বিচার নিয়ে গেলে অবিচার পাওয়া যায়, এবং এই রাষ্ট্র আপনাকে কোনো সাপোর্ট দেয় না, বরঞ্চ আপনাকে কি বলে যে হয়রানি তৈরি করে। আপনি খেয়াল করেন, একটা প্রত্যন্ত গ্রামে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন যদি ওই পরিবারটা একটু ধরেন মানে কি বলে যে একটু সাধারণ পরিবার হয়, তাহলে তাদের জায়গা থেকে বিচার পাওয়া পর্যন্ত এই জার্নিটা যদি আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এইটা আসলে কেন তখন এই সামাজিক বিচারের কাছে আমাদের যেতে হয়। কারণ এই ম্যাক্সিমাম সময় তো দেখা যায় যে সামাজিক বিচারগুলো লোকাল পেশি শক্তির সাথে, তো অবশ্যই সামাজিক বিচার তো লোকাল পেশি শক্তির সাথে রিলেটেড, এবং ওইখানে সামাজিক বিচারের মধ্যে যারা সামাজিক মোড়ল হয়ে ওঠে, অন্তত গত কয়েক দশকে এটা হয়েছে। আগে একটা সময় এটা ছিল না, কিন্তু আগে একটা সময় আসলে একটা রিয়েল সমাজ ছিল, একটা সামাজিক অথরিটি ছিল। কিন্তু এখন যারা অথরিটি হয়ে উঠছে, যারা আসলে অর্গানিক অথরিটি না, তাদেরকে আসলে বিভিন্নভাবে রাষ্ট্রের সুবিধা দিয়ে কিংবা পলিটিক্যাল পাওয়ারের সুবিধা দিয়ে তাদেরকে এক ধরনের অথরিটি তৈরি করা হয়েছে। তো এইটা যেমন একটা বাস্তবতা, কিন্তু ওই যে পরিবারটা মানে মানে দেন ঘটনাটা ঘটলেই সে যে আসলে পুলিশের কাছে যেতে পারছে না, এবং এইটা তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আসলে এটা আছে যে গেলে পুলিশের কাছে কি হবে, মিডিয়া আসবে, তারপরে তার ওইখানেই হচ্ছে গিয়ে তার ভিকটিম ব্লেমিং, ভিকটিম ট্রায়াল শুরু হবে। আপনার ধরেন পুলিশ কিভাবে ট্রিট করবে, কিভাবে এটা তদন্ত হবে, কিভাবে এই করবে, এই যে পুরো প্রসেসটা, এটা তো কম বেশি ধরেন আমাদের মানুষেরা জানে। তো এই যে এইরকম একটা মানে ব্যবস্থাপনা যখন থাকে একটা রাষ্ট্রের মধ্যে, তখন এই সুযোগটা এই সামাজিক দুষ্কৃতিকারী গোষ্ঠীটা আসলে নেয়। তো ব্যাপারটা হচ্ছে এইটা যেমন সত্য, এদেরকে ধরেন অপরাধ করেছে, তারা অপরাধের বিচার করতে হবে, পাশাপাশি আমাদেরকে ওইটা খুঁজে বের করতে হবে যে কেন এই ঘটনাগুলো ঘটতেছে, ভবিষ্যতে আমরা আসলে কি করব। শুধু অপরাধীদের বিচারই করতে থাকবো, নাকি আমরা এমন একটা কাঠামো তৈরি করব যাতে করে দ্রুত এই অপরাধী মানে রিয়েল যে অপরাধী সে আসলে আইনের মাধ্যমে সাজাটা পায়, এবং ওই ধরনের আইনের শাসন প্রতিষ্ঠা হলে তাতে করে যাতে আর কেউ ভবিষ্যতে এই ধরনের ঘটনায় না জড়ায়। আর বাসের ব্যাপারটাতে যেটা বলতে হয়, হ্যাঁ এটা ভালো উদ্যোগ, কিন্তু ওইখানে আবার ওনার একটা কথাকে আমি টাইনে একটু ডিফার করি, 25 বছর ধরে নাজুক। আমার যতটুকু মনে পড়ে, আমি 25 বছরের উপরে ঢাকাতে, 2000 সালের পর আমি এসেছিলাম ঢাকাতে। 25 বছর আগে ঢাকার অবস্থা ভালো ছিল, হ্যাঁ এটা সত্য, কারণ ঢাকায় আসলে এরকম অবস্থা এত লোকই ছিল না। হ্যাঁ, এত লোকই ছিল না, কিন্তু যেটা হয়েছে যে গণপরিবহন সেক্টরটা আমরা যদি দেখি, আমি এখন যা দেখি 25 বছর আগে তাই ছিল। মানে জনসংখ্যার ডেনসিটি বাড়ছে, কিন্তু গণপরিবহন এখন যা দেখি তাই ছিল। এখনো ঢাকাতে বহু মানে গণপরিবহন হিসেবে যে বাসগুলো চলে, বহু বাস হচ্ছে ধরেন 20 বছর 25 বছরের পুরনো, ওই রুটগুলো এখনো আছে। কিছু রুট বন্ধ হয়েছে। 6 নম্বর একটা রুট ছিল গুলশান থেকে মতিঝিল পর্যন্ত আসতো, মতিঝিল থেকে মতিঝিল বনানী হয়ে গুলশান পর্যন্ত, ওইটা বন্ধ হয়েছে, কিন্তু বাকি রুটগুলো কিন্তু আছে, এবং ওই একই ধরনের বাস, একই ধরনের মানে একই পলিসি এবং একই কাঠামো এখনো বহাল আছে। তার মানে এটা 25 বছরে নাজুক হয়েছে ব্যাপারটা কিন্তু তা না। 25 বছর আগে যা ছিল ওইটাই কন্টিনিউ করেছে, কিন্তু 25 বছরে আমাদের জীবনযাত্রার মান এবং জনসংখ্যার যে ঘনত্ব ঢাকাতে যেটা বাড়ছে, ওইটা মানে হিউজ। তো ওই 25 বছরের পুরনো যে কাঠামো, ওই কাঠামো এটার সাথে ফিট করে না।